সঠিক খাদ্যাভ্যাস, পরিমিত খাবার, নিয়মিত পরিশ্রম এবং সঠিক জীবনধারার মাধ্যমে আমরা সুস্থ থাকতে পারি। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সমরিতা হাসপাতাল লিমিটেড নিবেদিত হ্যালো ডাক্তার। আপনাদের সাথে আছে আমি রেদওয়ান আহমেদ। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন কিডনি বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার AH হামিদ আহমদ। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় কিডনি রোগীর খাদ্যাভ্যাস ও চিকিৎসা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। শুরুতে একটু জানতে চাই যে কিডনিতে কি কি ধরনের রোগ হতে পারে। সুন্দর প্রশ্ন করেছেন। কিডনিতে আমরা মোটামুটি ভাগ করতে পারি যে আকস্মিকভাবে একটা কিডনি বিকল হয়, এই একটা হঠাৎ কিডনি কাজ করা বন্ধ করে দিল। আরেকটা হয় কিডনির ছাঁকনির প্রদাহ, ওটা আমরা কিডনি থেকে বায়োপসি করে প্রমাণ করি এবং সেটার ওষুধ চলতে থাকে, এটা একটা ক্রনিক প্রসেস। আরেকটা হচ্ছে ধীর গতির কিডনি বিকল, মানে অনেক দিন আগে থেকেই তার কিডনির অসুখ ছিল, তার অসুখ চলছে। আরেকটা হচ্ছে কিডনির সাথে ডায়ালিসিসের পেশেন্ট, এক ধরনের গ্রুপ। আরেকটা গ্রুপ আছে কিডনির সাথে কিডনি ট্রান্সপ্লান্টের একটা গ্রুপ, মানে ট্রান্সপ্লান্টেশন করা হয়ে গেছে, এখন সেই কিডনির পেশেন্ট। তারে মানে আমরা ওষুধ প্রয়োগের ব্যাপারে অথবা সময় ভিত্তিক অথবা কারণ ভিত্তিক যদি ভাগ করি তাহলে মোটামুটি মোটা দাগে এইরকম 5টা গ্রুপের কিডনি রোগী থাকে। আচ্ছা, কিডনিতে জটিলতা আসলে কি কি কারণে হতে পারে? কিডনির জটিলতা হতে পারে প্রাথমিকভাবে 46% কিডনি রোগী আমরা দেখি যে কিডনির ছাঁকনির প্রদাহের কারণে হয়, আর 25 থেকে 30% রোগী হয় ডায়াবেটিস থেকে, ডায়াবেটিসের কমপ্লিকেশন থেকে হয়, আর 15 to 20% হয় ব্লাড প্রেশার বেশি থেকে। এছাড়া পাথর, টিউমার, তারপরে আপনার জন্মগত কোনো ত্রুটি যদি থাকে কিডনির ট্র্যাক্টের মধ্যে, সেইখান থেকে অথবা খুব ঘন ঘন ইনফেকশান বা কোনো ধরনের অপারেশন হয়ে গেছে আগে, অথবা আকস্মিক কিডনি বিকল, ধরুন ব্লাড ফ্লুইড লস যদি হয়, বডি থেকে হঠাৎ ফ্লুইড লস হয়, ডায়রিয়া, বমি, অথবা বাচ্চা প্রসবের সময় মায়েদের ম্যাসিভ ব্লিডিং যদি হয় সেই কারণেও, অথবা ড্রাগ এখন একটা খুব কমন সোর্স অফ কিডনি ফেলিওর হয়ে গেছে। ড্রাগগুলো অ্যাবিউজ হচ্ছে, আপনার বিশেষ করে ব্যথার ওষুধ, অ্যান্টিবায়োটিক ফার্মেসিওয়ালার কাছে গেলেই তারা দিয়ে দিচ্ছে, এটা সেবন করে কিন্তু কিডনি ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ দিয়ে দিচ্ছে। আচ্ছা, কিডনি বিষয়ে তো অনেক প্রশ্ন রয়েছে। এই যে ক্রনিক কিডনি ডিজিজ, এ সম্পর্কে একটু জানতে চাই। আবার হঠাৎ করে কিডনি বিকল হয়ে যায়, এই দুইটার পার্থক্যটা একটু বলবেন? খুব সহজ পার্থক্য, আপনি যদি একবার শোনেন ভুলবেন না। সেটা হচ্ছে 3 মাসের অধিক যদি কিডনির স্ট্রাকচার, ফাংশন বা কোনো ধরনের কিডনির ব্যত্যয় 3 মাসের বেশি হয়, তাহলে আমরা সেটাকে ক্রনিক বা ধীর গতির কিডনি বিকল বলি। আর অ্যাকিউট হচ্ছে এই 3 মাসের মধ্যে যদি কোনো বিকল হয়, ধরেন আজকে আপনার কিডনি বিকল হলো, এটা 3 মাসের মধ্যে রিভার্স করে গেল, নর্মাল হয়ে গেল, এইটাই আমরা অ্যাকিউট কিডনি ইনজুরি বলি বা হঠাৎ কিডনি বিকল বলি। আচ্ছা, এটা যে কোনো কারণেই হতে পারে, যেগুলো বলছিলাম যে ভলিউম লস বা ক্রনিক কিডনি হচ্ছে আপনার 3 মাসের অধিক যদি কোনো যদি বেশি হয়। ধরেন একটা ডায়াবেটিক পেশেন্ট, তার ইউরিনে প্রোটিন যাচ্ছে, এটা 3 মাসের অধিক ডকুমেন্টেড, অথবা কিডনি ফেল তার হয়ে গেছে, অথবা কিডনি ট্রান্সপ্লান্ট করা হয়েছে, অথবা ডায়ালিসিসে আছে 3 মাসের বেশি, এই সমস্ত রোগীগুলোকে আমরা ধীর গতির কিডনি রোগী বলি। আচ্ছা, ডায়াবেটিস প্রসঙ্গ যখন এলোই, একটা বিষয় যে আমরা ক্রিয়েটিনিন বেড়ে গেলে ডায়াবেটিস পেশেন্টদের আসলে কিডনিটা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়? আচ্ছা, এটা ডায়াবেটিস থেকে যেটা ক্ষতিগ্রস্ত হয় সেটা হলো, ডায়াবেটিস মানে কি? ডায়াবেটিস মানে হচ্ছে রক্তে উচ্চ সুগার, তার মানে মাত্রার চেয়ে বেশি সুগার আপনার ব্লাডে থাকে। এটা যখন কিডনির ফিল্টার দিয়ে, ধরেন এই ধরনের যদি ফিল্টার হয়, ফিল্টার দিয়ে যখন সুগারগুলো পাস করে, তখন এই ফিল্টারের রক্তের নালি এবং ফিল্টারের যে স্ট্রাকচারগুলো আছে সেই স্ট্রাকচারগুলো এক ধরনের ড্যামেজ করে। এই ড্যামেজটা অনেক দিন ধরে হতে 6-7-এর বেশি সুগার থাকলে যা হয়। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, আমাদেরকে যদি সাইবেরিয়াতে ফেলে দেওয়া হয় ঠান্ডার মধ্যে, তাহলে আমরা কি করে বাঁচবো যদি প্রোটেকশন না নিই? আবার যদি খুব গরমে মিডল ইস্টে 45-50-55-এ যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে তো আমরা বাঁচবো না। ঠিক সেই রকমই বডির সুগারের একটা রেঞ্জ আছে, এই নর্মাল রেঞ্জের মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ ভালো, এটা কমও ভালো না আবার বেশিও ভালো না, তবে বেশিটাই বেশি ক্ষতি করে। সে কারণেই হচ্ছে সবসময় ডায়াবেটিস কন্ট্রোলে রাখার কথা বলেন আপনারা। আচ্ছা, আমি বেশ কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই, ট্রিটমেন্টের বিষয় তো আসবই, খাদ্যাভ্যাস নিয়ে কথা বলবো। যারা কিডনি রোগে আক্রান্ত, কেউ ডায়ালাইসিসের পেশেন্ট, কিডনি ট্রান্সপ্লান্ট, আপনি যেটা শুরুতেই বলছিলেন, এক্ষেত্রে আসলে খাদ্যাভ্যাসটা কি প্রভাব ফেলে খুব বেশি? অবশ্যই, আপনি যেটা বলেছেন, আপনার
হেডিংটাই খুবই সুন্দর যে খাদ্যাভ্যাস এবং কিডনি। কিডনির কাজ হচ্ছে আপনি যাই খাচ্ছেন সেই ওয়েস্ট প্রোডাক্টগুলোকে বের করে দেওয়া। ওয়েস্ট প্রোডাক্ট বলতে খাবারের পরে যে বর্জ্য পদার্থগুলো তৈরি হয় সেই বর্জ্য পদার্থগুলো শরীরের জন্য ক্ষতিকর, সেগুলোকে সিলেক্ট করে করে কিডনি বের করে দেয় বিভিন্ন সেগমেন্ট থেকে। এখন কিডনি যখন কার্যক্ষম কমে যায় তখন তার এই প্রোডাক্টগুলো রিটেইন করতে থাকে, মানে বডিতে চলে আসতে থাকে। এখন বডিতে আর কোথায় আসবে? ব্লাডে আসে, কারণ ব্লাডের মাধ্যমেই কিডনি পরিশোধন করে। তো একদিকে ব্লাড যাচ্ছে কিন্তু কিডনির ফাংশন না থাকার কারণে ও আবার ব্যাক করছে ব্লাডেই। এই ব্লাডের সমস্ত ব্লাডের মধ্যে এই ওয়েস্ট প্রোডাক্টগুলো ঘুরতে থাকে। আচ্ছা, এখন ব্লাড যেখানে যেখানে যাবে এই টক্সিনগুলো সেখানে সেখানে যায়। আচ্ছা, এখন ব্লাড যায় না কোথায়? ব্রেন, হার্ট, কিডনি, মগজ, মাসল, হাড্ডি সব জায়গায় সবখানেই যায়। cycle সবখানেই ও ড্যামেজ করতে থাকে। এটাই হচ্ছে আপনার কিডনি ফেলিয়ার রোগীদের খাদ্যের অভ্যাস। বললাম এই জন্য যে এই কিডনিটা ফেল হয়ে গেলে তখন আমরা ওই ওয়েস্ট প্রোডাক্টের যে ফুডগুলো আছে সেই ফুডগুলোকে আমরা রেস্ট্রিক্টেড করে দিই। উদাহরণস্বরূপ বলা যেতে পারে প্রোটিন রিচ ফুড। প্রোটিনটা ভেঙে কি হয়? ইউরিয়া হয়, ক্রিয়েটিনিন হয়। আমি একটু ইন্টারাপ্ট করতে চাই এই ক্ষেত্রে, যে কিডনিতে কি ধরনের রোগ হলে, অর্থাৎ কোন কোন পেশেন্ট এই খাদ্যাভ্যাসের আওতায় পড়বে আপনি যেসব এখন বলবেন? সব পেশেন্ট, যে কোনো পেশেন্ট, মানে কিডনি সংক্রান্ত যে কোনো পেশেন্টের ক্ষেত্রে এই খাদ্যাভ্যাস। কারণ হচ্ছে প্রতিটা পেশেন্টই হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজড, মানে আলাদা আলাদা পেশেন্ট, আলাদা আলাদা তার রিপোর্ট। আচ্ছা, আপনি এখন একটা বুকলেট দিয়ে দিলেন পেশেন্টকে, এটা কিন্তু ইউনিভার্সাল না। ইউনিভার্সাল এখন বললেন যে পটাশিয়াম রিচ ফুড যেগুলো সেগুলো আপনি খাবেন না, কিন্তু পরের রিপোর্টে যখন দেখা গেল যে তার পটাশিয়াম কমে গেছে, তখন আপনার স্টেটমেন্ট উল্টায় বলতে হবে যে আপনি এখন ফ্রুটস খাবেন বা ফল খাবেন বা পটাশিয়াম রিচ। এটা তো চেঞ্জ হবে শারীরিক কন্ডিশনের উপর। হ্যাঁ, খাদ্যাভ্যাসের যে বিষয়, খাদ্যাভ্যাসের কথা বলছিলাম যে প্রোটিন রিচ ফুডগুলো সাধারণত ইউরিয়া ক্রিয়েটিনিন হয় ভেঙে, আর হচ্ছে ইউরিক অ্যাসিড রিচ ফুড যেগুলো মাটির নিচে হয়, গাজর টাজর, এগুলো এখন একটা গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন। ফুলকপি, বাঁধাকপি, রেড মিট, এগুলো হচ্ছে আপনার ইউরিক অ্যাসিড রিচ ফুড। কোনো কোনো কিডনি রোগীর ইউরিক অ্যাসিড বেশি থাকে ইউজুয়ালি। এই সমস্ত পেশেন্টগুলোকে আমরা অ্যাডভাইস করি যে আপনারা ইউরিক অ্যাসিড রিচ ফুড খাবেন না। আবার পটাশিয়ামটা বেশি থাকে সাধারণত কিডনি রোগীদের, সেই পটাশিয়াম রিচ ফুড যেমন ধরেন তেঁতুল, তারপরে কলা, ডাব, এই ধরনের ফ্রুটসগুলোতে পটাশিয়াম থাকে প্রচুর। অ্যাভোকাডো আমাদের দেশে পাওয়া যেত না, এটা হাইলি রিচ ফুড অফ পটাশিয়াম। কাঁচা কলা হোক, পাকা কলা হোক, কলা গাছের এনিথিং, থোর হোক, যাই হোক, এগুলো খুব রিচ সোর্স অফ পটাশিয়াম। এগুলো আমরা সাধারণত অ্যাভয়েড করতে বলি। আচ্ছা, আর হচ্ছে ম্যাগনেসিয়াম, ফসফেটগুলো বেশি থাকে ব্লাডে কিডনি রোগীদের। ফসফেট রিচ ফুডগুলোকে আমরা, মিল্ক অ্যান্ড ডেয়ারি প্রোডাক্ট, এই ধরনের খাবারগুলোকে আমরা অ্যাভয়েড করতে বলি। আচ্ছা, আমি একটু সামগ্রিক বিষয় নিয়ে তো আমরা আলোচনা করছি। সামনে রমজান মাস আসছে, বিশেষ করে রমজান মাসে বিভিন্ন ধরনের যারা পেশেন্ট থাকে তারা হচ্ছে রোজা রাখা এবং খাবার নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়ে। এই ক্ষেত্রে যারা কিডনি রোগে আক্রান্ত, এই যে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত, তাদের জীবনযাপনটা আসলে কেমন হওয়া উচিত? খুবই কঠিন, খুবই কঠিন। এই জন্য যে আপনি কিডনি রোগীকে যদি ভাগ করেন, এই আমরা বলছিলাম যে আকস্মিক কিডনি বিকল একটা, ক্রনিক কিডনি বিকল একটা, ডায়ালিসিসের পেশেন্ট একটা, ট্রান্সপ্লান্টের পেশেন্ট একটা, আবার কিডনির প্রদাহ আছে তারা ওষুধ খাচ্ছে, তাদের একরকম। সবাইকে ইন্ডিভিজুয়ালাইজ করতে হবে। মূল কথা হচ্ছে যে রমজান আপনার জন্য ভালো। এই বেসিক কথা যদি এক কথায় বলি তাহলে আপনার সেরাম ক্রিয়েটিনিন দিয়ে যদি আমরা মেজার করি, এই সেরাম ক্রিয়েটিনিন ব্লাডে যদি 2.5 এর নিচে থাকে মোটামুটি আপনি সেফ, কিন্তু আপনাকে মনিটরিংয়ে রাখতে হবে। আর এই রমজান মাসে আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে বিরাট চেঞ্জ হয়ে হচ্ছে ডাল, মিষ্টি খাবার, যেমন ধরেন খেজুর, শরবত, পায়েস, জিলাপি, এগুলো ছাড়া ইফতার খুব রেয়ার। এর মধ্যে ডালের বড়া, বেসন, তারপরে আপনার বুট, ছোলা, সবই তো ডাল রিচ। এগুলা হচ্ছে ইউরিক অ্যাসিড রিচ ফুড। এগুলাকে আমরা সাধারণত রমজান মাসে অ্যাভয়েড করতে বলি অ্যাকর্ডিং টু স্টেজিং। যেমন ক্রনিক কিডনি যাদের আছে তাদের স্টেজ আছে 1, 2, 3, 4, 5 এরকম। এই স্টেজ অনুযায়ী কিডনি রোগীগুলোকে আমরা ভাগ করে তাদের খাদ্যাভ্যাসগুলোকে বলে দিই যে 2.5 এর উপরে চলে গেলে আমরা সাধারণত রিকমেন্ড করি না যে আপনি রোজা থাকেন। পার্টিকুলারলি যারা ডায়ালিসিস করে এদের কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এটা রিকমেন্ডেড না, কারণ তাকে সপ্তাহে 3টা ডায়ালিসিস দিতে হয়, প্লাস তাকে একটা লম্বা সময় ফাস্টিং থাকতে হয়, লম্বা সময় ডিহাইড্রেশন হয়। এই সময়টাতে আমরা ডায়ালিসিস পেশেন্টগুলোকে একেবারেই ডিসকারেজ করি যে রোজা রাখা যাবে না। জি, সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আরও আলোচনা করতে চাই, কিডনি ট্রান্সপ্লান্ট নিয়ে আলোচনা করতে চাই, ডায়াবেটিসের সঙ্গে সম্পৃক্ততা আরও কীভাবে, সেই বিষয়গুলো নিশ্চয়ই দর্শক জানবে। একটা বিরতিতে আমাদের যেতে হবে।
সমরিতা হাসপাতাল লিমিটেড নিবেদিত ডিবিসি নিউজের সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হ্যালো ডক্টরে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি নিউজের সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সমরিতা হাসপাতাল লিমিটেড নিবেদিত হ্যালো ডক্টরে। আজকের আলোচনার বিষয় কিডনি রোগীর খাদ্যাভ্যাস ও চিকিৎসা। এ বিষয়ে আলোচনায় স্টুডিওতে উপস্থিত আছেন কিডনি বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার AH হামিদ আহমদ। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি বিরতির পর। আপনার কিডনির নানা সংশ্লিষ্ট ইস্যুতে কথা বলছিলাম। আপনি বিরতির আগে যেসব পরামর্শ দিচ্ছিলেন, ডায়াবেটিস পেশেন্টদের জন্য বিশেষ করে এই পরামর্শগুলো খুব কাজের দেবে। আমি একটু যারা ডায়ালিসিস পেশেন্ট তাদের বিষয়ে একটু জানতে চাই যে তাদের জীবনযাপন, তাদের চিকিৎসা পদ্ধতি কিংবা দেশে কিংবা বিদেশে, অনেকে ইন্ডিয়ায়ও চলে যায় কিংবা অন্যান্য দেশেও চলে যায়, এই সামগ্রিক চিকিৎসা পদ্ধতি নিয়ে একটু জানতে চাই আপনার কাছে। ডায়ালিসিসটা আগে আমাদের দেশে খুবই অপ্রতুল ছিল, এখন ঢাকা বেস ছিল বা সেন্টার বেস ছিল রাদার। এখন সমরিতা হাসপাতালই ধরেন প্রথম বাংলাদেশে ডায়ালিসিস চালু করে। আচ্ছা, এটা কিন্তু একটা রেকর্ড প্রাইভেট হসপিটালে। এই ডায়ালিসিসটা এখন এমনভাবে ছড়িয়ে গেছে যে 65টা জেলাতেই এখন মোটামুটি ডায়ালিসিস অ্যাভেলেবল। ইভেন কোনো এ গ্রেডের উপজেলাতেও আপনি ডায়ালিসিস ফ্যাসিলিটি পাবেন। তো এই ডায়ালিসিস ফ্যাসিলিটিটা মানুষকে কিভাবে সাহায্য করে দেখেন, একটা মানুষ হঠাৎ মরে যেত, সে যদি এক প্রপার ডায়ালিসিস করে এবং প্রপার ফলো আপে থাকে, প্রপার ম্যানেজমেন্ট হয়, তাহলে 20-25 বছর ডায়ালিসিস করে রেকর্ড আছে, অনেক পেশেন্ট আছে, বেঁচে আছে, ভালো আছে। তো ডায়ালিসিস পেশেন্টের ক্ষেত্রে হয় কি, ফুড হ্যাবিটটা একটু চেঞ্জ করে ফেলতে হয়। যারা ধীর গতির কিডনির পেশেন্ট তারাই তো ডায়ালিসিসে যায় আলটিমেটলি। তো যতক্ষণ পর্যন্ত সে ডায়ালিসিসে না যাচ্ছে তার ফুড হ্যাবিট কিন্তু একরকম। তাকে প্রোটিন রেস্ট্রিকশনে থাকতে হয়, পটাশিয়াম রেস্ট্রিকশনে থাকতে হয়। আচ্ছা। আর যারা ডায়ালিসিসে চলে গেছে তাদের কিন্তু প্রোটিন রেস্ট্রিকশন থাকে না, তাদের ফুড হ্যাবিট আরেক রকম হয়ে যায়। কারণ হচ্ছে যে ডায়ালিসিসটা হচ্ছে আমরা বলি একটা হাইপার ক্যাটাবলিক একটা স্টেট, মানে বডির ক্যাটাবলিজম অনেক বেশি হয়, মানে ভাঙে বেশি। যাই খাচ্ছেন আপনি সেটা প্রচুর ভাঙে। সেই জন্য আপনাকে বাইরে থেকে মাছ মাংস যেটা আমরা রেস্ট্রিকশন করে দিয়েছিলাম 50 গ্রাম, সেটা 100 গ্রাম নর্মাল চলে আসে। ধরেন আগে বলতাম একটা ডিম, একটা মাছ, একটা মাংস খাবেন, এক পিস। এখন আমরা ডায়ালিসিসের পেশেন্টকে বলবো যে আপনি 2টা ডিম, 2টা মাছ, 2টা মাংস, মোটা দাগে আর কি, এরকম বলি। কিন্তু একটা ব্যাপারে রেস্ট্রিকশন সবসময়ই থাকে কিডনি রোগীদের, সেটা হচ্ছে আপনারা যেমন বলেন পানির অপর নাম জীবন, আমরা বলি পানির অপর নাম মরণ। কিভাবে সেটা? পার্টিকুলারলি কিডনি পেশেন্টের ক্ষেত্রে, কারণ আপনার ফ্লুইড ব্যালেন্স করতে হবে। কিডনির কাজ হচ্ছে, প্রধান কাজ হচ্ছে শরীরের পানিটাকে ব্যালেন্স করে রাখে। যদি আপনার শরীরে ঘাটতি হয় সে ধরে রাখে, আবার যদি আপনার শরীরে বেশি হয় সে বের করে দেয়, মানে প্রস্রাবটা বেশি হয়। এটা একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে উট। মরুভূমিতে দেখেন উট কিন্তু তা একবার পানি খেয়ে সে বহুদিন চলে যেতে পারে, কারণ হচ্ছে তার কিডনির টিউবগুলো অনেক বড়। সে ওই বডির পানিটাকেই রিসাইকেল করতে থাকে বা কনসেন্ট্রেট করতে থাকে, বাংলায় যদি বলি রিসাইকেল করতে থাকে, সে ওই বডির পানি দিয়েই চলে। কিন্তু এইটার টিউবটা যত ছোট হয় তার কনসেন্ট্রেটিং পাওয়ার তত কম, তার রিসাইক্লিং পাওয়ার তত কম, সে তো তার পানির শূন্যতা বেশি হয়, তাড়াতাড়ি হয়। এটা জীবের মধ্যে আছে ব্যাং। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে একজন কিডনি পেশেন্ট আসলে কি পরিমাণ পানি খাবেন, মানে এটা কি ডক্টরের পরামর্শ অনুযায়ী, তার শারীরিক কন্ডিশন অনুযায়ী ডক্টর পরামর্শ দেবেন? হ্যাঁ, এটা বেস্ট প্যারামিটার। আপনি বলেন পানির অপর নাম মরণ, মানে সেই ক্ষেত্রে কিডনি রোগীদের ক্ষেত্রে কিডনি রোগী দুই রকম হয়। একটা হচ্ছে আপনার পানি যাদের ধরে রাখে, পানি ফুলে যায়, মানে শরীরে পানি জমে, আর একটা হচ্ছে পানি শূন্যতা থাকে। ডায়াবেটিক কিডনি যারা ফেল করে আর্লি স্টেজে এদের কিন্তু ফ্লুইড অনেক রিটেনশন থাকে। আচ্ছা। কিন্তু যখন তারা ক্রনিক রেনাল ফেলিওর হয়ে আস্তে আস্তে এন্ড স্টেজের দিকে চলে যায়, তাদের অনেকের আছে পানি খুব একটা বেশি জমেও না। তো ওইটা স্ট্যাটাস দেখে দেখে আমরা পানির অ্যাডভাইসটা করি। আর এটার বেস্ট প্যারামিটার যেটা পেশেন্ট বাসায় করতে পারে সেটা হচ্ছে তার বডির ওয়েট, বডির ওজনটা। এটা ডায়ালিসিস পেশেন্ট, ট্রান্সপ্লান্ট পেশেন্ট, এভরি কিডনি পেশেন্টের শরীরের ওজনটা খুবই ইম্পর্টেন্ট। এটা কেমন, মানে হাইট অনুযায়ী ওয়েট ঠিক থাকতে হবে, বিষয়টা কেমন? তা না, এটা হচ্ছে আপনার শরীরের ওজনটা একটা ড্রাই ওয়েট বলি আমরা। ড্রাই ওয়েট মানে হচ্ছে আপনার প্রাথমিক যে ওজনটা ছিল, আচ্ছা, সেই ওজনের চেয়ে যদি বেশি হয় তাহলে পানি দিয়েই বেশি হবে, বা যদি কমে যায় তাহলে পানি দিয়েই কমে যায়। সেই ক্ষেত্রে পেশেন্ট কি করবে, মানে পানি বেশি খাবে না কম খাবে, মানে ডক্টরই পরামর্শ দেবে? নির্ভর করছে তার বডির ওয়েট কমে গেছে কিনা, ডিহাইড্রেশন হয়ে গেছে কিনা। যেমন ধরেন আমাদের শরীরে 2/3 তো পানি, পৃথিবীরও 2/3 পানি। এই পানিটাই হচ্ছে মেইন সোর্স অফ লিভিং। তো এই পানিটা 2/3 পানি যখন একটু ডিফ্লেকশন হয়ে কমে যায় তখন আমরা বডি ওয়েটটা কমে যায়। বা যদি বেড়ে যায়, ধরেন পায়ে হাঁটুতে যদি আমরা চাপ দিই তখন দেখা যাবে গর্ত হয়ে যাচ্ছে, এরকম করে আমরা প্রেশার দিলে
দেখি যে ওখানে গর্ত হয়ে, তার মানে ফ্লুইড অ্যাকোমোডেশন হয়ে গেছে আচ্ছা মোর দেন 3 লিটার। আচ্ছা, আমি একটু সহজ করে জানতে চাই, কিডনি রোগীরা পানির ক্ষেত্রে, পানি খাওয়ার ক্ষেত্রে কি করবেন? ওদের প্রস্রাবের পরিমাণটা দেখতে হবে 24 ঘন্টায় তারা কি পরিমাণ প্রস্রাব হয়, হ্যাঁ একটা মোটামুটি ধারণা রাখতে হবে। ধরেন কাপ দিয়ে হোক, গ্লাস দিয়ে হোক, একটা আইডিয়া রাখবে, মেজারমেন্ট রাখবে যে আমার সকাল 8টা থেকে পরের দিন সকাল 8টা পর্যন্ত কি পরিমাণ প্রস্রাব হচ্ছে। যদি ক্রনিক কিডনির পেশেন্ট হয় তাহলে তার পানি কম খেতে হবে, তা নাহলে এটা বডিতে বাড়বে, ব্লাড প্রেশার বাড়াবে, হার্টের প্রেশার দিবে, তার হার্ট ফেলিওর হয়ে যাবে, ফুসফুসে পানি জমবে, বডিতে পানি জমবে, ব্রেনে পানি জমবে, অসুস্থ হয়ে যাবে। আচ্ছা, এটা ক্রনিক কিডনি রোগীর কথা হলো। জি। হ্যাঁ, আর অন্যান্য পেশেন্ট? আর আকস্মিক কিডনি যদি আপনার ফ্লুইড ভলিউমের লস, হঠাৎ কিডনি বিকল, হ্যাঁ ডায়রিয়া হলো, বমি হলো, অথবা ওই যে ডেলিভারির সময় প্রচুর ব্লিডিং হয়ে গেলো, রাস্তায় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, অথবা কোনো ইনজুরিতে যদি ব্লাড লস হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ফ্লুইড বেশি দিই, তখন আমরা ফ্লুইড চ্যালেঞ্জ করি। আচ্ছা কী পরিমাণ ফ্লুইড লস হয়ে গেছে সেটা আমরা অ্যাসেস করি ডিহাইড্রেশন দেখে। ডিহাইড্রেশনের কতগুলো প্যারামিটার আছে আমাদের, সেই প্যারামিটারগুলো দেখে আমরা ফ্লুইড চ্যালেঞ্জ করি। যেমন রানিং ফ্লুইডও দেওয়া হয়, অনেক সময় স্যালাইন দেওয়া হয়, ব্যাগের পর ব্যাগ স্যালাইন দেওয়া হয়। একটু সংক্ষেপে জানতে চাই, যারা ডায়ালাইসিস করছেন, যারা ডায়ালাইসিস নিচ্ছেন, কিংবা হচ্ছে যারা ট্রান্সপ্লান্টের পেশেন্ট, তাদের কি রোজা রাখা ঠিক? একটু সংক্ষেপে যদি বলতেন, সামনে যেহেতু রমজান মাস। খুব সহজে বলি, ট্রান্সপ্লান্ট পেশেন্ট যদি 1 বছর সে স্টেবল অবস্থায় থাকে কিডনির ফাংশনটা, তাহলে সে অ্যালাউড রোজা রাখার জন্য। আর ডায়ালাইসিস পেশেন্টের রোজা রাখা একটা রিকমেন্ডেড না। যদি রাখতেই চায়, যেদিন ডায়ালিসিস করবে না সেদিন রাখবে, কিন্তু খুব ক্লোজ মনিটরিংয়ে রাখতে হবে। কারণ আমাদের তো গ্রীষ্মপ্রধান দেশ, আমাদের টেম্পারেচার বেশি, ডিহাইড্রেশন একটা ব্যাপার, আর হচ্ছে খাদ্যাভ্যাসও একটা ব্যাপার। এইগুলা কম্প্রোমাইজ করে সে রাখতে পারে, তবে একদিন স্পেয়ার করে, তবে বেটার টু অ্যাভয়েড ইট। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হবার জন্য এবং পরামর্শ দেওয়ার জন্য। ধন্যবাদ। সমৃদ্ধ হাসপাতাল লিমিটেড নিবেদিত ডিবিসি নিউজের সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হ্যালো ডাক্তার এই ছিল আমাদের আজকের আয়োজনে। সঙ্গেই থাকুন।